দর্শক খেলা হবে, দেয়ালে পিঠ থেকে গেছে, বাঁচলে গাজী মরলে শহীদ। উপদেষ্টা হয়েছেন, তারা যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে। এবার মনে হয় লোক হাসানোর জন্য নোবেল পাবেন মোহাম্মদ ইউনূস। এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সেনা ক্যাম্পে আছে শেখ হাসিনা, দেশে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে। শেখ হাসিনার নির্দেশে ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত সবার খারাপ অবস্থা হয়েছে। সেনাপ্রধানও গোপন ষড়যন্ত্র করেন, সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা, ঘটনা বাংলাদেশের নয়, বাংলাদেশের সাথে সম্পর্কও নয়, কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা। এরই মধ্যে প্রফেসর ইউনূস এবং আমিরে জামাত জরুরি বার্তা দিয়েছেন, দেশকে অস্থিতিশীল করবে এবং এরকম হামলা প্রতিনিয়ত চলবে। দেশে যত প্রকার হামলা হচ্ছে সেগুলো দুশ্মন, এরা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল, এরা নির্লজ্জ, এরা বেহায়া। প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে আছে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনীও, আর খুশিতে উচ্ছ্বসিত অনেকটা ভারতের জনগণ। এর মাঝখানে দুঃসংবাদ হচ্ছে ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। কি লিখেছে বলেছে বাংলাদেশের 20 কোটি মানুষকে বলদ বানানোর জন্য 31 দফা চলে দাও। এটার কার্যকারিতা জিরো, এর উদ্দেশ্য বলদ বানানো। এটা কার্যকরী কোনো ভূমিকা এফেক্টিভনেস আছে জিরো। আমাদের বাংলাদেশের কি অবস্থা? আমাদের বাংলাদেশের পুলিশের কি সেই সুনামটা আছে? জীবন ধরে আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের পুলিশ এখন পৃথিবীর যে কোনো পুলিশের চাইতে কোনো অংশে কম নয়। শুরু হয়ে যাবে সর্বাত্মক যুদ্ধ। এর প্রভাব কি কাশ্মীর সীমান্তে আটকে থাকবে নাকি ছড়িয়ে যাবে উপমহাদেশ জুড়ে? আবার বাংলাদেশেও কেউ এ নিয়ে আগ বাড়িয়ে নানা স্ট্যাটাস আর মন্তব্য করেছেন। আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি 32-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যেইভাবে তাড়ানো হয়েছিল, ঠিক সেই পরিস্থিতিটা এখন দেশের মধ্যে তৈরি হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তাদের পরিকল্পনা বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত প্রয়োগ করে এবং তাদের পরিকল্পনা মতো বাংলাদেশের মধ্যে অনেক তাণ্ডব হয়। ইতিমধ্যে সেনা ক্যাম্প থেকে অনেক তথ্য আসে এবং এই নিয়ে আমাদের ডক্টর ইউনূস, সমন্বয়ক, উপদেষ্টা, তাদের উপর অনেক প্রভাব পড়ে এবং দেশের মধ্যে যারা রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যেও কিন্তু অনেক দ্বন্দ্ব হয়। আপনারা জানেন দেশের ক্ষমতার চারটিতে কে বসবে এবং দেশের ক্ষমতা কে দখল করবে, এইটা নিয়ে অনেক তথ্য সবার সামনে প্রকাশ হয়। দেশের সকল আপডেট নিউজগুলো কিন্তু এই একটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে কন্টিনিউ করেন, সর্বশেষ শেখ হাসিনা কি ঘটায় এবং দেশের মধ্যে কি হয় সব কিছু দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা, ঘটনা বাংলাদেশের নয়, বাংলাদেশের সাথে সম্পর্কও নয়, কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে খুশির বন্যা, খুশি আর খুশি। বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলছে, খুশি। দর্শক, উত্তেজনা বিরাজ করছে, তারা মজা করছে, হাসাহাসি করছে। এরই মধ্যে প্রফেসর ইউনূস এবং আমিরে জামাত জরুরি বার্তা দিয়েছেন, সে বার্তাও বিশ্লেষণ করা জরুরি। দর্শক, বাংলাদেশের মানুষ নানান মন্তব্য করছে। এই মন্তব্যগুলো আমি মনে করি যে আমি সেই প্রতিবেশীদের মধ্যে কি হচ্ছে বা সেটা নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু বাংলাদেশের মানুষের খুশি, তাদের আবেগ, তাদের মন্তব্যগুলো নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের মানুষ বলছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন তো সবাই কলকাতায় আছে, তাদেরকে সীমান্তে পাঠিয়ে দেওয়া হোক না। তারা তো বাংলাদেশে বসে সারা জীবন পাকিস্তানের বিরোধিতা করছে, অমুক তমুক বলছে, তো এখন তারা তো ভারতেই আছে, এখন যুদ্ধ করুক। তো দর্শক এভাবে খোঁচা দিচ্ছে, মজা করছে যে মোদি ছাত্রলীগকে বললেই তো হয়, এত ঝামেলা করা লাগে, এত বেকায়দা করা লাগে, ছাত্রলীগকে বললেই তো ছাত্রলীগ মোদিকে বাঁচিয়ে দিতে পারে অথবা পাকিস্তানকে একদম শেষ করে দিতে পারে। আবার কেউ কেউ বলছে যে ভারতের একমাত্র শক্তি যেটা ছিল আপা, সে আপাই নাই, এখন কি করবে? নানান মন্তব্য, আমি অনেক কিছু শোনাবো দর্শক। বাংলাদেশে কেউ লিখছে যে আর যাব না পাকিস্তানে হামলা করিতে ও ললিতে, মানে পাকিস্তানে হামলা করতে যে নাকি ব্যাপক নাগানে চুবানি খাচ্ছে, বিশাল ধ্বংসের মধ্যে পড়েছে, তাদের বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের বিমান ভূপাতিত করছে, তাদের পাইলটদের ধরছে, নানান বেকায়দায় পড়েছে। ভারতের মধ্যেও মানুষ ক্ষিপ্ত যে কি করতে যে কি হয়ে গেল, এ আর ফাইজলামি করবা। এটা আমি বাংলাদেশ পার্সপেক্টিভ আলোচনা করবো, তাদের মধ্যে কি হচ্ছে এটা এই ভিডিওর বিষয় অ্যাটলিস্ট নয়। পাকিস্তানের সাথে এই ঝামেলায় জড়িয়ে এক রাতেই 868 মিলিয়ন ডলার হারিয়েছে ভারত, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের ক্ষয়ক্ষতি কিছু তো অবশ্যই হয়েছে, পাল্টা জবাব তারা দিচ্ছে, এখন পর্যন্ত পাকিস্তান এগিয়ে। এই জন্য বাংলাদেশের মানুষ খুশি, মানে ভারতকে যেই মার দিতে পারবে। দেখেন এখানে অনিবার্যভাবে চীন আসবে, চীন পাকিস্তানকে হেল্প করবে নানানভাবে,
আর অনেক শক্তি আসবে। আপনারা যদি মনে করে থাকেন যে সচিবালয়ে বসে আপনারা হচ্ছেন ধানমন্ডি 32-এর সাথে এবং ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান থাকবে, তাহলে আপনার আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। আপনারা জানেন চলমান আমাদের দেশে বেশ কিছু ঘটনা ঘটেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে আমরা বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলবো। প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্প্যাথি ক্যাম্পেইন আমাদের রয়েছে। আমাদের মধ্যে কালচারাল যে হিজামনিটা আওয়ামী লীগ ক্রিয়েট করেছে, তাদের মধ্য দিয়ে আমরা দেখছি আওয়ামী প্রীতি, যে আওয়ামী লীগের প্রতি একটা সিম্প্যাথি দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগ এটা করেছে সেটা করেছে, আওয়ামী লীগের প্রতি ন্যায্যতা নিশ্চিত করা হচ্ছে না, আওয়ামী লীগকে বাকস্বাধীনতা থেকে তাদেরকে রুদ্ধ করা হচ্ছে, তাদেরকে সভা সমিতির থেকে বঞ্চিত করা হচ্ছে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আপনারা যে জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো দেখেন আপনাদের যেটা বলা হচ্ছে এটা হচ্ছে আওয়ামী লাস্ট যে কার্ড রয়েছে, আওয়ামী লীগের সর্বশেষ যে অস্ত্রটা সেটা হচ্ছে এই কালচারাল হিজেমনি। এই যে আওয়ামী লীগের কিছু দেখবেন যে ধানমন্ডি কেন্দ্রিক, তারপরে হচ্ছে আপনাদের এফডিসি কেন্দ্রিক কিছু ইস্যু ছিল, যে আওয়ামী লীগ সেগুলোকে নিয়ন্ত্রণ করে, কালচারাল জায়গাটাকে নিয়ন্ত্রণ করে সেখানে আওয়ামীফিকেশন করা হয়েছে। এই আওয়ামীফিকেশন করার পরে আওয়ামী লীগের লাস্ট যে ট্রাম্প কার্ড সেটা হচ্ছে এই কালচারাল হিজেমনি দিয়ে চেষ্টা করছে। আপনাদেরকে একটা জায়গায় স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি। এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে, তাদের যে ভিত্তিটা সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, এবং তাদের যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাদের যেই হচ্ছে তাদের যেই প্রচারণা এটা হচ্ছে মিথ্যা, তাদের ম্যানিফেস্টো হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা। তাহলে আওয়ামী লীগ যে বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী সংগঠন যাদের মূল জায়গাটা সেটা হচ্ছে মিথ্যা এবং প্রপাগান্ডা। এই মিথ্যা এবং প্রপাগান্ডার উপরে তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো একটা অভিজাততন্ত্র রয়েছে, একটা অভিজাততন্ত্র বা অলিগার্ক শ্রেণী। এই অলিগার্ক শ্রেণীটাই হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু এতদিন পৃষ্ঠপোষকতা দিয়েছে, এবং এই অলিগার্ক শ্রেণীর সাথে আওয়ামী লীগের একটা রিসিপ্রোক্যাল সম্পর্ক ছিল, যে আওয়ামী লীগ তাদেরকে ফেসিলিটেট করেছে। আপনি 10-12টা কোম্পানি, 10-12টা গোষ্ঠী তাদেরকে ফেসিলিটেট করেছে এবং আওয়ামী লীগকে তারা ফেসিলিটেট করেছে, এবং দিন শেষে যেটা হয়েছে আওয়ামী লীগ একটা জনবিবর্জিত একটা দলে সেখানে পরিণত হয়েছে। নচেত 5 আগস্টে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের বলেছে যে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন, আওয়ামী লীগের সাথে আরও সম্পৃক্ত যে সংগঠনগুলো রয়েছে, তা সত্ত্বেও কিন্তু একটা মানুষকেও রাস্তায় পাওয়া যায়নি যে আওয়ামী লীগকে ডিফেন্ড করার মতো, একজনকেও পাওয়া যায়নি। তা আওয়ামী লীগের সাথে বেসিক্যালি যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে স্বার্থের সম্পর্ক। এখন এই ফেসিবাদ পরবর্তী সময় আওয়ামী লীগ তো এই দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে আপনার ন্যূনতম যে আপনার যেটাকে বলি যেই মৌলিক অধিকার ছিল, নাগরিক অধিকার ছিল, এই নাগরিক অধিকার পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ আপনাকে দেয়নি। আওয়ামী লীগ একটা নাগরিক যেই অধিকার রয়েছে আপনাকে নাগরিক হয়ে ওঠার সুযোগ দেয়নি। আওয়ামী লীগ আপনাকে প্রজা বানিয়ে রেখেছিল। একটা মানুষ যে নাগরিক হয়ে উঠবে, নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু কমিটমেন্ট রয়েছে, নাগরিকের সাথে রাষ্ট্রের কিছু আপনার লিগ্যাল কিছু কমিটমেন্ট রয়েছে, এই কমিটমেন্টের মধ্য দিয়ে জনগণ নাগরিক হয়ে ওঠে। আওয়ামী লীগ কিন্তু একটা মানুষকে নাগরিক হিসেবে কখনোই স্বীকৃতি দেয়নি, আওয়ামী লীগ প্রজা বানিয়ে রেখেছে এই দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে। এখন আজকে এই 1.5 দশকের বেশি সময়ের পরে আমরা যেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা দেখেন, আমরা এই বিষয়টা খুবই স্পষ্ট যে আমরা পোস্ট আওয়ামী সিচুয়েশন এখন রয়েছে। আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে যদি প্রাসঙ্গিক থাকতোই তাহলে 5 আগস্ট হতো না। যারা উপদেষ্টা হয়েছেন কথা ছিল তারা তাদের সম্পদের হিসাব দিবেন, দিয়েছে ভাই সবাই? কেউ তো দেয় নাই। তাহলে কিসের মানে তারা সংস্কার করবে, কিসের নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করবে? নিজেদের সম্পত্তির হিসাবই দেয় নাই। নাহিদ ইসলাম পদত্যাগ করে দল বানিয়ে পদত্যাগ করে দলে ঢুকলেন, তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের খবর নাই। তাহলে এইখানে কি তাহলে তলে আবারও আপনারা ভাগ বাটোয়ারা করে খেয়ে দিয়ে কি আপনারা ঠান্ডা হয়ে গেলেন? এই প্রশ্ন হয়তো এখন আপনাদেরকে অনেকেই করছে না, কারণ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগকে অনেকেই প্রশ্ন করে নাই, ভয় চোটে করে নাই। কিন্তু আপনারা এখন দিন দিন আরো প্রশ্নবিদ্ধ হচ্ছেন, মানুষ সচেতন হচ্ছে। একটা প্রশ্নের উত্তর না দিয়েও আপনারা কেউ দেশের বাইরেও যেতে পারবেন না। আপনারা লেমন জুস দিবেন একটা, দিয়ে বলবেন চুষতে থাকো, আর বুঝাইবেন আর আমরা বুঝে গেলাম। এই লেভেলের ছেলে পেলে তো এখনকার এই আন্দোলনকারী এই বিপ্লবী তরুণরা না। হ্যাঁ, আমরা স্পষ্টভাবে বলছি যে তারা যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে, দুর্নীতিবাজরা যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে, সে হোক আওয়ামী লীগের হোক নতুন কোনো দুর্নীতিবাজ। আর দুদককে অবশ্যই অনুসন্ধান করতে হবে, অনুসন্ধান করে বের করতে হবে তারা অপরাধী কিনা। কারণ আপনি জরিপ করেন 90% মানুষের বেশি বলবে যে তারা করাপ্টেড, তাহলে তদন্ত করা দরকার নাই। তদন্ত করে যদি তাদের অপরাধ প্রমাণিত না হয় তাহলে তাদেরকে নিষ্কৃতি দিয়ে দেবে, আমার আপত্তি নাই, আমাদের আপত্তি নাই, আমরা চাই সেটা হোক। কিন্তু যেখানে 90% মানুষ সন্দেহ পোষণ করতেছে অবশ্যই তদন্ত হওয়া উচিত। আমি দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দুদক যেন তদন্ত করে। এবং যারা উপদেষ্টা হয়েছেন কথা ছিল তারা তাদের সম্পদের হিসাব দিবেন, দিয়েছে ভাই সবাই? কেউ তো দেয় নাই।
তাহলে তাহলে কিসের মানে তারা সংস্কার করবে, কিসের নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করবে? নিজেদের সম্পত্তির হিসাবই দেয় নাই। যাওয়ার পরে সম্পত্তির হিসাব দিবে, তারপরে কবে তাদের সম্পত্তির হিসাব দিবে? এগুলো তো হচ্ছে না ভাই। শুধু নতুন বন্দোবস্তের কথা মুখ দিয়ে বললে হবে না, এটা বাস্তবায়ন করে দেখাতে হবে। স্বাভাবিকভাবেই আপনার সম্পদের কি ছিল হিসাব, আপনার সম্পদের হিসাব দেন, মানুষের কাছে পরিষ্কার করেন, তাহলেই তো হয়ে যায়। পারবেন পরিষ্কার করতে। হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস হয়েছে আপনাদের, সেই হোয়াটসঅ্যাপ চ্যাটিং এর ভিতরে দেখা যাচ্ছে যে বর্তমান যিনি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আছেন তার সাথে একটা চ্যাটিং। তাহলে এগুলোর উত্তর দিতে হবে না? এগুলোর উত্তর দেন, এগুলো ফেক না ভুয়া না? আসলে আমরা দেখেছি 5 আগস্টের পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব মোখলেসুর, তাকে নিয়ে অভিযোগ উঠেছিল। ভাই আজ পর্যন্ত সেই অভিযোগের কোনো সমাধান হয়েছে? পাইছেন সমাধান? সেটার সমাধান করার জন্য একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল কয়েকজন উপদেষ্টাকে। নাহিদ ইসলামও সেখানে ছিলেন। নাহিদ ইসলাম পদত্যাগ করে দল বানিয়ে পদত্যাগ করে দলে ঢুকলেন। তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের খবর নাই। তাহলে এইখানে কি তাহলে তলে তলে আবারও আপনারা ভাগ বাটোয়ারা করে খেয়ে দিয়ে কি আপনারা ঠান্ডা হয়ে গেলেন? এই প্রশ্ন হয়তো এখন আপনাদেরকে অনেকেই করছে না, কারণ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগকে অনেকেই প্রশ্ন করে নাই, ভয় চোটে করে নাই। কিন্তু আপনারা এখন দিন দিন আরো প্রশ্নবিদ্ধ হচ্ছেন, মানুষ সচেতন হচ্ছে। একটা প্রশ্নের উত্তর না দিয়েও আপনারা কেউ দেশের বাইরেও যেতে পারবেন না, বাংলাদেশের মানুষকে বোকা বানায় বাংলাদেশের রাজনীতিও করতে পারবেন না। উত্তর দিতে হবে। প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে আছে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনীও, আর খুশিতে উচ্ছ্বসিত অনেকটা ভারতের জনগণ। এর মাঝখানে দুঃসংবাদ হচ্ছে ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। অপরদিকে ভারতও বলছে তারাও নাকি পাকিস্তানের কয়েকটা ধ্বংস করছে। তো অলরেডি ভারত আপনার কাশ্মীরের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদ সহ বেশ কয়েকটা জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। আর আমি যখন নিউজ করছি তখন পর্যন্ত লাস্ট আপডেট হচ্ছে নিহতের সংখ্যা 10-এর কাছাকাছি, আহতের সংখ্যা আরো বাড়ছে। দর্শক, এরই মাঝখানে ভারতীয় সেনাবাহিনীর যে ব্রিগেড সদর দপ্তর আছে, সেই ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। আপনার মধ্যরাতে পাকিস্তান মিসাইল ছড়ে পাকিস্তানি মিসাইল ছড়েছিল ভারত। এর জবাবে আপনার ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করেছে ইসলামাবাদ। দেশীয় নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আপনার সরকারি টিভি চ্যানেল পিটিভিকে বলছে যে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনার এছাড়া সীমান্ত রেখার দুদুনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি, মানে মনিটরিং করার জন্য যেই চৌকি থাকে, সেই চৌকি ধ্বংস করা হয়েছে, জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এর আগে পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি বলছেন ভারত মধ্যরাতে তাদের বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালিয়েছে এবং আহত নিহতের সংখ্যা ক্রমবর্ধমান হচ্ছে। আপনার কোটলি ভাওয়ালপুরের পূর্ব আহমেদ বাগ, মুজাফফরবাদ এবং মুর্দিকেতে এই হামলাগুলো চালানো হয়েছে। একজন শিশু সহ আরো কিছু হত্যার ঘটনা ঘটেছে এবং কোটলির 2টি মসজিদে ভারতীয় মিসাইল আঘাত এনেছে দাবি পাকিস্তানের। বলছে মসজিদের উপর এসব হামলা প্রমাণ করে এগুলো আরএসএস এর হিন্দুত্ববাদীদের মতাদর্শ, কারণ তারা মসজিদেই টার্গেট করেছে। অপরদিকে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের একটি রাস্তায়ও মিসাইল আঘাত এনেছে, সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। অপারেশন সিন্দুর নামের ভারতের এই অভিযানকে বেসিক্যালি ভিন্ন রকম হামলা হিসাবেই মনে করছে, কারণ এই মুহূর্তে আপনার মোদির যে সরকার, এটাতে হিন্দুত্ববাদী একটা সরকারকেই তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং ভারতের অধিকাংশ ধর্মপ্রাণ যারা হিন্দুরা আছেন তাদেরকে নানানভাবে উস্কায়া গত 10 বছরে তাদের ভিতরে যে সাম্প্রদায়িক একটা মানে মেন্টালিটি ঢুকাই দেওয়া হয়েছে, এটা এখন তারা ভারতের মধ্যে থাকা মানুষের উপর যেমন ছড়াইছে, সেই সীমানা পার করে পাকিস্তানের দিকে ছড়ানোর চেষ্টা করছে, বাংলাদেশেও কিন্তু ছড়ানোর চেষ্টা করছে। তাদের মুভিতে এগুলো ঘটে। তো এই যুদ্ধ আসলে কি বয়ে আনবে? আপাতত কিছু আনবে না, দুই দেশের একটু পুঙ্গে বাড়ছে, তো টাকা পয়সার কিছু খরচ হবে। এমনি ভুকানাঙ্গা জাতি দুই দেশেই, ইকোনমিতে বাংলাদেশ অনেক ভালো আছে আমরা এই মুহূর্তে। আমরা দেখেন পাকিস্তানেরও সেম অর্থনীতি, খুবই বাজে অবস্থা, ভারতেরও বাজে অবস্থা। এখনো জঙ্গলে লোটা টোটা নিয়ে হাঁকতে যায়, মানে বাথরুমগুলোই ঠিক মতো হয় না। কিন্তু যুদ্ধের জন্য যে বিলিয়ন ডলার খরচ হবে, প্রকৃত যদি যুদ্ধ শুরু হয়, এখন যে হামলাগুলো হয়েছে এগুলো হচ্ছে আইকনিক হামলা। আইকনিক মানে আপনার খেয়াল আছে নিশ্চয়ই, ইসরায়েল এবং ইরানের মধ্যে যখন ঘটনা ঘটলো, ইরান প্রথম ধাপে যখন ইসরায়েলের ঠুইকা দিল, তখন ইসরায়েল মান সম্মান রক্ষায় মিনিমাম লেভেলে কিন্তু একটা হামলা করা লাগছে। শেখ হাসিনা সরকারের যখন পতন হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয় ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় 2 মাস থেকেও বেশি। তারপরে ক্ষমতা আরো বাড়িয়ে আরো 2 মাস দেয়। এভাবে বাড়াতে এখনো পর্যন্ত সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে। এই 8 মাসে বাংলাদেশে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল, সেনাবাহিনীর জনগণের জন্য কি করেছে, সেটা যদি আমরা লক্ষ্য করি, আমার কাছে অনেক প্রশ্ন জাগে। কারণ এই সেনাবাহিনীর সামনেই কিন্তু ধানমন্ডি 32 ভাঙা হয়েছে। সেনাবাহিনীর কোনো স্ট্রং ভূমিকা দেখিনি। শুধু ধানমন্ডি 32 না, মুক্তিযুদ্ধের যত মোরাল আছে,
অনেক কিছুই ভাঙা হয়েছে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো স্ট্রং ভূমিকা পালন করে নাই। এখন আমার থেকে মনে হচ্ছে 9 মাস যাওয়ার পরে যে সেনাবাহিনী কি একটা পক্ষের হয়ে কাজ করছে নাকি অর্ধেক জনগণের পক্ষের হয়ে কাজ করছে। যদি তাই না হয় তাহলে তো এই সেনাবাহিনী আমাদের সকল জনগণের হওয়া উচিত ছিল। ধানমন্ডি 32 কি শুধু আওয়ামী লীগের সম্পদ ছিল? ধানমন্ডি 32 শুধুমাত্র রাজাকারদের ছাড়া এই বাংলাদেশের আপমার জনতার সম্পদ ছিল, সেনাবাহিনীরও সম্পদ ছিল। এই সেনাবাহিনী কেন রক্ষা করে নাই? সেনাবাহিনীরা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, দেশ তখন রসাতলে চলে যাবে। এখন কি সেম এরশাদের আমলের মতো আমাদের দেশে সেনাবাহিনী দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে? একটা পক্ষ থেকে সুবিধা নিয়ে বাংলাদেশকে রসাতলে নিয়ে যাচ্ছে। অনেক প্রশ্ন জাগতে পারে। সেনাবাহিনী প্রধান অনেক বক্তব্য দিয়েছে দেশকে স্থিতিশীল রাখা। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে। দর্শক শ্রোতা, এই বক্তব্য এবং এই নিউজগুলো দেখে আপনারা তো বুঝতে পেরেছেন দেশের সর্বশেষ আপডেট নিউজ এবং এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করতেছেন নাকি দ্বিমত পোষণ করতেছেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।